হ্যালো সবাইকে। আজকে তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 4 এর যে প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম তার বাদবাকি যে অ্যাক্টিভিটি সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমি যদি আগের ভিডিওগুলোতে বলি তাহলে মোটামুটি আমি গল্পটা শেষ করে দিয়ে আমি মোটামুটি অ্যাক্টিভিটি 6 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছিলাম। তো আজকে এখান থেকে আমরা অ্যাক্টিভিটি 7A থেকে শুরু করে আপ টু যতগুলো তোমাদের অ্যাক্টিভিটি আছে মেন অ্যাক্টিভিটি সেই প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমরা কমপ্লিট করব। আচ্ছা, অ্যাক্টিভিটি 7A টা কি বলেছে? সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পারসন, প্লেসেস অ্যান্ড থিংস। আচ্ছা, অ্যাক্টিভিটি 7A এর মধ্যে কতগুলো বাক্য তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে। এই বাক্যগুলো তোমাদের বইতে লেখা আছে। মূলত বলেছে যে এই বাক্যগুলোর মধ্যে সার্কেল করতে হবে কি নেমস অফ প্লেসেস জায়গার নাম, পারসনস ব্যক্তির নাম এবং থিংস মানে বস্তুর নাম, মানে ব্যক্তি বস্তু এবং জায়গা সেগুলোকে তোমাদের সার্কেল করতে বলেছে মানে গোল করতে বলেছে। তাহলে তুমি যদি বলি প্রথমটার মধ্যে মীরা ইজ এ গার্ল, তাই তো মীরা হয় একটি মেয়ে। তাহলে এইখানের মধ্যে কোনো ব্যক্তি আছে, কোনো বস্তু আছে না কোনো জায়গা আছে? প্রথমে আমরা জায়গা ধরবো, কোনো জায়গা নেই, কোনো জায়গার নাম নেই। আচ্ছা বস্তু, কোনো বস্তু কি পাচ্ছি না। কিন্তু আমি যদি বলি দেখো মীরা, মীরা একটা তো মেয়ের নাম, তাই তো? তাহলে মেয়েটা একটা কি ব্যক্তি তো, মানুষ তো। তাহলে এখানে কি আছে? পার্সন আছে। তাহলে আমাদের মীরা। আচ্ছা, অ্যাক্টিভিটি বি কি বলছে? মাই আঙ্কেল লিভস ইন কলকাতা। আমার আঙ্কেল কলকাতায় বসবাস করেন বা বাস করেন। তাহলে এখানে কি বলছে? কোনো নাম, আমরা কি কোনো জায়গার নাম পাচ্ছি? অবশ্যই জায়গার নাম পাচ্ছি। তাহলে কলকাতা। আচ্ছা, এখানে কি কোনো আমরা বস্তুর নাম পাচ্ছি? না, বস্তুর নাম পাচ্ছি না। এখানে কি কোনো আমরা কোনো ব্যক্তির নাম পাচ্ছি? অনেকে বলবে যে স্যার মাই আঙ্কেল, তাই তো? এটা আমি পড়ানোর সময় দেখেছি অনেকে বলেছে মাই আঙ্কেল। মাই আঙ্কেলটা কিন্তু কোনো ভালো করে বোঝে আমাদের ব্যক্তির নাম খুঁজতে বলেছে। মাই আঙ্কেলটাই কোনো ব্যক্তির নাম? আমি বলতে পারি যে আমার কাকার নাম হচ্ছে আমার আঙ্কেল, আমার কাকা, এরকম নাম হয় কখনো? কাকার তো নির্দিষ্ট নাম আছে, তাই নামটা বলা নেই এখানে। তাহলে এখানে কলকাতাটাই শুধুমাত্র আছে, প্লেসের নামটা বলা আছে। আচ্ছা, দ্য স্টেটমেন্ট, হ্যাঁ, দ্য স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার। স্টেটসম্যান হচ্ছে একটা খুবই জনপ্রিয় খবরের কাগজ, তাই তো? তাহলে এখানে কোনো কোনো ব্যক্তির নাম কি আমরা পাচ্ছি? না, পাচ্ছি না। কি বলছে? স্টেটসম্যান মানে স্টেটসম্যান নামে একটা খবর হয়েছে যেটা হচ্ছে খুব জনপ্রিয়। তাহলে এখানে দুটো জিনিস পাচ্ছি। কি কি পাচ্ছি বাবা? একটা হচ্ছে দ্য স্টেটসম্যান, এই স্টেটসম্যানটা কি একটা খবর কাগজের নাম অর্থাৎ বস্তুর নাম। আর একটা কি পাচ্ছি? দেখো নিউজ পেপার, এটা একটা কি, এটা একটা জিনিসের নাম, তাই তো? তাহলে দুটো পাচ্ছি, একটা দ্য স্টেটসম্যান একটা নিউজ পেপার। ওকে, ডি একটা পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। এটা তো তোমরা সবাই পারবে। এখানে নাম আছে পিকু। আচ্ছা, জায়গার নাম আছে প্লেস আগ্রা। কি দেখতে এসেছিল? তাজমহল বস্তুর নাম। এটা তো একদম সোজা ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে অ্যাক্টিভিটি 7B এরটা আমরা করব। কি বলেছে? আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোইং প্যাসেজ। আচ্ছা, এই যে প্যাসেজটা তোমাদের দিয়েছে এখান থেকে তোমাদের প্রপার নাউন সেটাতে আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, একটুখানি আমি ছোট করে বলে দিই প্রপার নাউনটা কি। দেখো বাবা, শোনো ভালো করে। প্রপার নাউন হচ্ছে সেই নাউনটা যেটা দিয়ে নির্দিষ্ট করে একটি ব্যক্তি, একটি বস্তু বা একটি জায়গার পার্টিকুলার নাম বোঝাবে, নির্দিষ্ট করে, একদম কোনো হেরফের থাকবে না। তাহলে আর একটা জিনিস কি বাবা? প্রপার নাউন, প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হোক। সেই প্রপার নাউনটা বাক্যের শুরুতে বসুক কিংবা মাঝে বসুক কিংবা শেষে বসুক, প্রপার নাউন সবসময় বড় হাতের হবে। তাহলে প্রপার নাউন করতে গেলে আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে। এক কি? এক হচ্ছে সেটার প্রথম অক্ষর বড় হাতের হবে, আর দ্বিতীয় হচ্ছে সেটার কিন্তু প্রপার একটি নির্দিষ্ট মানে থাকবে। ঠিক আছে, দেখো তোমরা নিজেই পারবে। দেয়ার লিভড এ ইয়াং বয় ইন হে ভিলেজ। বলছে একদা একটি গ্রামে একটি ইয়াং বয় বসবাস করতো। এখানে কোনো কি প্রপার নাউন আছে? আছে। অনেকে বলে স্যার ভিলেজ, ভিলেজ কিন্তু হবে না। কোনো নির্দিষ্ট নাম বলেছে কি ভিলেজের, যে এই গ্রাম সপ্তগ্রাম, এই গ্রাম নামগুলো, মধ্যগ্রাম নাম বলেছে? নাম তো বলেনি, একটা গ্রামে। তাহলে এখানে এই লাইনটার মধ্যে কোনো প্রপার নাউন নেই। হি হিজ, আচ্ছা এখানে হি না, এটা আমি লিখতে হয়তো ভুল করেছি, এখানটা হিজ হবে।
কি বলছে? হিজ নেম ওয়াজ রাজীব। তার নাম কি ছিল? তার নাম রাজীব। তাহলে দেখো রাজীব নামটা দিয়ে একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে, তাই তো। প্লাস দেখো রাজীবের প্রথম অক্ষরটা বড় হাতের আছে, তাহলে প্রপার নাউনে দুটো নিয়মই মিলে যাচ্ছে। তাহলে রাজীবটা হচ্ছে আমাদের এখানে প্রপার নাউন। আচ্ছা, তারপরে হি স্টাডিড, সে পড়াশোনা করে ইন ক্লাস VI মানে 6, সে ক্লাস 6 এ পড়াশোনা করে। এখানে কোনো প্রপার নাউন আছে? না, নেই। আচ্ছা, হিজ সিস্টার, তার যে বোন, তার বোনের নাম কি? বিহু। তাহলে এখানেও দেখো একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে না, প্লাস দেখো প্রথম অক্ষরটা বড় হাতের, তাহলে এটাও প্রপার নাউন। আচ্ছা, স্টাডিড ইন ক্লাস 4। আচ্ছা, এখানে আর কিছু নেই। ওয়ান ডে, একদিন, দে ওয়েন্ট টু, তারা গেছিল কোথায়? ভিজিট। হ্যাঁ, দে ওয়েন্ট টু ভিজিট দ্য জু। আচ্ছা, তারা কোথায় ভ্রমণ, কোথায় ঘুরতে গেছিল? জুতে গেছিল, মানে চিড়িয়াখানায় গেছিল। কোথায়? ইন কলকাতা। আচ্ছা, দেখো কলকাতাটাও না এখানে প্রপার নাউন হচ্ছে না বাবা, কারণ কলকাতা জায়গার নাম, প্লাস প্রথম অক্ষরটা বড় হাতের আছে, কি এটা? আচ্ছা, তারপরে দে অলসো ভিজিটেড, তারা আরো ভ্রমণ করেছিল কোথায়? দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাহলে দেখো এটাও দেখো একটা জায়গার নাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাই তো। প্লাস ভিক্টোরিয়ার ভিটা বড় হাতের আছে, মেমোরিয়ালের এমটাও বড় হাতের আছে, তাই তো। তাহলে প্রপার দুটো নিয়ে মিলে গেল। আচ্ছা, তারপরে দে এনজয়েড দ্য ডে ভেরি মাচ। এখানে আর কোনো প্রপার দেখতে আমরা পাচ্ছি না, কারণ এখানে না আছে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা জায়গার নাম, না আছে এখানে আমাদের বড় হাতের, তাই তো। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, পরবর্তী অ্যাক্টিভিটিতে আমরা যাই। এবার আমরা অ্যাক্টিভিটি সি আর অ্যাক্টিভিটি 7D করব। ঠিক আছে? কি বলেছে প্রথমটা, সিটা? আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। আচ্ছা, বলেছে যে নিউটার জেন্ডার সেগুলোতে আন্ডারলাইন করতে। যারা জেন্ডার সম্বন্ধে কোনো মানে কিছু জানো না, আমার চ্যানেলের মধ্যে জেন্ডারের একটা ভিডিও দেওয়া আছে, তোমরা এটা দেখতে পারো। আমি এই ভিডিও ছোট করে বলে দিচ্ছি। নিউটার জেন্ডার বলা হচ্ছে অর্থাৎ তোমাদের ক্লিবলিঙ্গকে। ক্লিবলিঙ্গ মানে কি বাবা? ক্লিবলিঙ্গ মানে হচ্ছে যেটা কোনো প্রাণী বা পাতি বাংলায় বলতে গেলে বস্তু, বস্তুজাত যে জেন্ডার সেগুলোকে বলা হয় নিউটার জেন্ডার। তাহলে আমি যদি বলি বস্তু, তাহলে প্রথমটা কি বলেছে? দ্য ওল্ড উম্যান সোয়েপ্ট উইথ হার ব্রুম। বলছে বৃদ্ধ মহিলাটি ঝাড় দিচ্ছিল, ঝাড় দিয়েছিল তার ব্রুম, ঝাঁটার সাহায্যে। তাহলে এখানে কোনটা দিয়ে বস্তু বোঝাচ্ছে বাবা বলো? হ্যাঁ, ব্রুম, ঠিক, একদম ঠিক। ব্রুমটা দিয়ে আমাদের বস্তু বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, ক্যালেন্ডারটা আছে দেয়ালের মধ্যে। তাহলে এই বাক্যটার মধ্যে কোনটা বস্তু হচ্ছে? এই বাক্যটার মধ্যে বস্তু হচ্ছে ক্যালেন্ডারটা। ভেরি গুড, তাহলে কি হবে? ক্যালেন্ডার। আচ্ছা, তারপরে দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে এই বাক্যটার মধ্যে আমার এখানে কি হবে? যে শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছেন, তাই তো। তাহলে এই বাক্যটার মধ্যে আমাদের বস্তু কোনটা বোঝাচ্ছে? দ্য টিচার? না, কোনটা দিয়ে বোঝাচ্ছে? যেখানে লিখছে ব্ল্যাকবোর্ড, সেখানে বস্তু তো, তাহলে কি হবে? ব্ল্যাকবোর্ড। যেমন আমি যদি বলি আই অ্যাম রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, মানে আমি এখন ব্ল্যাকবোর্ডে লিখছি, তাই তো। তাহলে এখানে কি আমি বস্তু? না, ব্ল্যাকবোর্ডটা বস্তু, তাই তো, ওই কারণে ব্ল্যাকবোর্ড হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। লায়ন কোথায় বসবাস করে? লায়ন, সিংহ বসবাস করে জঙ্গলে। তাহলে এখানে আমাদের বস্তু কোনটা বলো? হ্যাঁ, ঠিক, ফরেস্ট। লায়ন হবে না, লায়নটা কি? লায়নটা তো একটা পশু, এটা তো জীবিত প্রাণী, তাতে সে কি করে নিউটার জেন্ডার হবে? তাহলে আমাদের নিউটার জেন্ডার কোনটা হবে? ফরেস্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে অ্যাক্টিভিটি 7D কি বলেছে? বলেছে আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। আচ্ছা, কমন জেন্ডার দিতে বলেছে। কমন জেন্ডার, কমন জেন্ডার মানে কি বাবা? কমন জেন্ডার মানে হচ্ছে উভয় লিঙ্গ, মানে যেই জেন্ডারটা দিয়ে তোমার ছেলেও বোঝাবে মেয়েও বোঝাবে। ঠিক আছে? তাহলে যেমন ধরে বললাম বেবি, এবার ধরো তোমার সামনে যদি আমি বেবি বলি, বেবিটা তো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই তো, হতে পারে তো। আমি ধরো বললাম কুকুর, তা কুকুরটা ছেলে কুকুর হতে পারে মেয়ে কুকুর হতে পারে। আমি বললাম আমি একটা বাড়িতে কুকুর এনেছি, তাহলে আমি তো বাড়িতে ছেলে কুকুর আনতে পারি মেয়ে কুকুর আনতে পারি, তুমি কি জানতে পারবে? তোমার মনে কি হবে যে কি কুকুর এনেছে, ছেলে কুকুর এনেছে না মেয়ে কুকুর এনেছে? তাই তো মনে হবে তো। ওটাই হচ্ছে কমন জেন্ডার, যেটা দিয়ে ছেলে মেয়ে দুটোকে বোঝাবে। তাহলে আমি যদি বলি প্রথম বাক্যটার মধ্যে দ্য সার্ভেন্ট সুইপিং, দ্য সার্ভেন্ট ইজ হবে বাবা। হ্যাঁ, এখানটা আমার হয়তো লিখতে ভুল হয়েছে, এটা হবে দ্য সার্ভেন্ট ইজ সুইপিং। দ্য সার্ভেন্ট ইজ সুইপিং দ্য ফ্লোর।
বলছে কি সার্ভেন্ট এই চাকরটা সে মেঝেটা ঝাড় দিচ্ছে। তাহলে এখানে আমাদের ক্লিপলিং এই সরি কমন জেন্ডার কোনটা বলো? হ্যাঁ সার্ভেন্ট, ভেরি গুড সার্ভেন্ট। কেন? কারণ সার্ভেন্টটা তো চাকর, চাকরটা ছেলে চাকর না মেয়ে চাকর কোথাও তো বলা নেই, তাহলে সার্ভেন্ট হবে অবশ্যই। আচ্ছা, দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক, বলছে ছাত্ররা কোথায় বেরিয়েছে? পিকনিকের জন্য বেরিয়েছে। তাহলে এখানে আমাদের কমন এই সরি হ্যাঁ কমন জেন্ডার কোনটা বাবা বলো? হ্যাঁ ঠিক, স্টুডেন্টস। কেন? কারণ আমি যদি বলি ছাত্র, তাহলে ছাত্র দিয়ে বললে কি ছেলে ছাত্র বোঝাচ্ছে না মেয়ে ছাত্র বোঝাচ্ছে? আলাদা করে কি ভাগ করা যাচ্ছে? ছাত্র মানে সবাই, ছেলে ছাত্র মেয়ে ছাত্র সবাই, তাই তো? তাহলে এটা হচ্ছে স্টুডেন্টস কমন জেন্ডার। আজ ব্যাপারটা, দ্য কিং ওয়াজ এ কাইন্ড পার্সন, বলছে রাজাটা ছিল কাইন্ড পার্সন, দয়ালু মানুষ। তাহলে এখানে আমাদের কমন জেন্ডার কোনটা? হ্যাঁ কিং তো হবে না, কেন কিং হবে বাবা? কিং তো কি হচ্ছে, কিং কি, কিং মানে রাজা, তো রাজা তো ছেলেদের বলা হয়, তাহলে ছেলেকে তো বোঝাচ্ছে। তাহলে কি এখানে আমাদের বোঝাচ্ছে কিংটা? কোনটা? পার্সনটা। কেন বাবা পার্সন মানে? পার্সন মানে ব্যক্তি, এবার ব্যক্তিটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই তো? তাহলে হয়ে গেল। আচ্ছা তারপরে দ্য সন অফ মাই নেইবার ইজ মাই ক্লাসমেট, বলছে নেইবার, নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, আমার প্রতিবেশী যে ছেলে সে হয় আমার সহপাঠী, তাই তো? তাহলে এখানে আমার কমন জেন্ডার কোনটা বলো? হ্যাঁ ঠিক নেইবার, কারণ নেইবার কি, নেইবার হচ্ছে প্রতিবেশী, প্রতিবেশী ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই তো? আচ্ছা আরেকটা হবে কি বলতো, ক্লাসমেট। কেন স্যার ক্লাসমেট হবে কেন? ক্লাসমেট মানে সহপাঠী, তো তোমার পাশে কি শুধুমাত্র ছেলেরাই বসে? তোমার ক্লাসমেটে কি কোনো মেয়েরা নেই? সহপাঠী তো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, হতে পারে তো, ওখানে হয়েছে। আচ্ছা আচ্ছা আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানটা খেয়াল রাখবে। এই যখন আমরা করছিলাম নিউটার জেন্ডার, দেখো দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, ক্যালেন্ডারটা কোথায়? ক্যালেন্ডারটা দেয়ালে আছে, তাই তো? দেয়াল আছে, তো দেয়ালটা হলো বস্তু, তাহলে কি হবে? এটা ওয়ালটাও হবে, হ্যাঁ বাবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অ্যাক্টিভিটিতে আমরা যাই। এবার আমরা করব তোমাদের অ্যাক্টিভিটি 8 এবং অ্যাক্টিভিটি 8B। আচ্ছা 9টা তোমাদের এই মুহূর্তে লাগবে না, 9B-টাও তোমাদের লাগবে না। মেন মেন জিনিসগুলো আমাদের যেগুলো দরকার, রাইটিং তোমাদের স্কুলে যেগুলো করাবে সেগুলো প্র্যাকটিস করবে। আচ্ছা কি বলছে, এটা এটা কি করতে বলেছে? ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা বা অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে তোমাদের, এখানে কতগুলো ওয়ার্ড দিয়ে সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো একটা করে দেওয়া আছে, মাই পেট ক্যাট, এখানে হ্যাজ হবে না বাবা? হ্যাঁ তাই বলে আমি এখানে একটু ভুল লিখে ফেলেছি। মাই পেট, ঠিক আছে, মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইস, আমার পেট ক্যাটে কি আছে? গ্রিন আইস আছে, অর্থাৎ আমাদের আইসটা হয়ে গেছে। 2 নম্বর, the old man was dash in the old man was dash the entire night, তাহলে কি হবে বলো বলো? the old man was dash কি হতে পারে বলো বলো বলো? the old man was flew, এই flew অ্যাভয়েড মানে কি? অ্যাভয়েড মানে অবজ্ঞা করা, ফ্লিউ মানে হচ্ছে উড়ে যাওয়া, কাফিং মানে কাশা, আর ডাস্ট মানে ধুলো, তাহলে তোমরা বলে কি হবে? হ্যাঁ কাফিং, ভেরি গুড, তাহলে ওয়াজ কাফিং। বৃদ্ধ লোকটা কাশছিল, আচ্ছা কাফিং হয়ে গেল। আফটার দ্য রেন, 3 নম্বর, আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দ্য রোড, বৃষ্টির পর কি হয়নি বলো? বৃষ্টির পর ধুলো হয়নি, তাহলে এখানে কি হবে? ডাস্ট, যেটা হয়ে যাবে সেটার উপরে দাগ দিয়ে দেবে, হ্যাঁ ডাস্ট। আচ্ছা তারপরে উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ টেলিং লাইস, তাহলে কি হবে? উই শুড আমাদের এড়িয়ে চলা উচিত বা অবজ্ঞা করা, তাই তো? তাহলে উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড, অবজ্ঞা করা উচিত অথবা এড়িয়ে যাওয়া উচিত, উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইস। আচ্ছা আচ্ছা আমি এখানে উত্তরটা টুকতে টুকতে উত্তরটাই লিখে দিয়েছি ভুল করে। তাহলে দা, এখানে কি হবে? এটা হবে দ্য বার্ড ফ্লিউ অফ, ঠিক আছে, আমি ভুল করে উত্তরটাই লিখে দিয়েছি। দেখে না তাহলে, দ্য বার্ড কি পাখিটা কি হয়? পাখিটা উড়ে যায়, তাই তো? তাহলে কি দ্য বার্ড ফ্লিউ অফ টু দ্য স্কাই। ওকে আচ্ছা অ্যাক্টিভিটি 8B-টাই বলে দিচ্ছি কি বলেছে, মানে বাক্য রচনা, হ্যাঁ মেক সেন্টেন্স করতে বলেছে তোমাদের এই 4টে ওয়ার্ড দিয়ে। তাহলে ভিলেজ মানে কি? গ্রাম, তাহলে গ্রাম দিয়ে বললে কি হবে?
আমি একটা গ্রামে বাস করি, তাহলে কি হবে? আই লিভ ইন আ ভিলেজ। আমি একটা গ্রামে বাস করি, হয়ে গেল আই লিভ ইন আ ভিলেজ। আচ্ছা, এবার বলি স্যার এখানে অ্যাট হলো না কেন? দেখো বাবা, অ্যাট বসে অনির্দিষ্ট জায়গা বা ছোট জায়গা। এখন ভিলেজ, ভিলেজটা তো বাবা মোটামুটি বড়, ভিলেজটা তো বড়। আই লিভ অ্যাট ভিলেজ জিনিসটা ঠিক হয় না। আই লিভ ইন ভিলেজ বা ইন এ ভিলেজ, একটি গ্রামে। কারণ ভিলেজটা তো বড় জায়গা। আমি যদি বলি আমি এখন গ্রামে আছি, তো আমি গ্রামের কোথায় আছি খুঁজে পাবে? পাবে খুঁজে আমাকে? পাবে না। তো এই কারণে আমরা ইন বসিয়েছি। আচ্ছা, ব্রুম, ভিলেজ হয়ে গেল। ব্রুম, ব্রুম মানে কি বাবা? ঝাঁটা। তাহলে আমরা লিখতে পারি দ্য ওল্ড উম্যান was সুইপিং। আচ্ছা, বস্তুধারা কাজ হলে কি হয়? উইথ, তার, হার, ব্রুম। আচ্ছা, যেটা দিয়ে বাক্য রচনা করতো তার তলে একটা দাগ দিয়ে দেবে, হ্যাঁ। স্যার এখানে দা ওল্ড উম্যানটা লিখতে পারো না, স্কুলে বারণ করেছে বইয়ের মতন লিখতে, তাহলে লিখবে মাই মাদার ওয়াজ সুইপিং উইথ হার ব্রুম, হয়ে গেল। আচ্ছা, স্টপ দিয়ে, স্টপ মানে কি? স্টপ মানে থামো, তাই তো? সব মানে থামো। তাহলে আমরা থামো দিয়ে বাক্য রচনায় কি করতে পারি? আমরা বলতে পারি যে বাসটা পরের স্টেশনে গিয়ে থামবে, বলতে পারি তো? তাহলে আমরা লিখবো দা বাস। আচ্ছা, ভবিষ্যতে হবে, তাহলে দা বাসের সঙ্গে কি হবে? উইল। আচ্ছা, উইল হলে সবসময় কি হয়? উইল হলে ফার্স্ট ফর্ম, তাহলে স্টপটাই হবে। উইল স্টপ। কোথায় হবে? পরবর্তী স্টেশনে। এবার দেখো, পরবর্তী স্টেশন মানে কি বাবা? পরবর্তী স্টেশন মানে হচ্ছে ছোট জায়গা। কারণ এই স্টেশনে আসি, পরবর্তী স্টেশনটা কিছুটা দূরত্বে, কাছাকাছি দূরত্বের মধ্যে তো, তাহলে ছোট জায়গা। তাহলে ছোট জায়গায় কি বসে? অ্যাট বসে। অ্যাট দা নেক্সট বাস স্টপ। একটু বাস স্টপ বা স্টেশনে লিখতে পারি দ্য ট্রেন উইল স্টপ অ্যাট দ্য নেক্সট স্টেশন, এটাও লিখতে পারি। আচ্ছা, তারপরে প্লে দিয়ে, এটা তো খুব সোজা, খুব সোজা। প্লে দিয়ে কি হতে পারে? আমি ফুটবল খেলতে ভালোবাসি, তাহলে কি হবে? আই লাভ, কি করতে? খেলতে। টু প্লে, কি খেলতে বাবা? ফুটবল। কি করব? আচ্ছা, স্টপ দিলে স্টপে দাগ দিলাম, প্লে বলেছে তাহলে প্লেতে দাগ দিলাম। এবার ধরো কেউ বলল এই আই এর জায়গায় হি লিখলো, আই এর জায়গায় হি লিখলো, তাহলে কি হবে? তাহলে হবে হি লাভস টু প্লে ফুটবল। স্যার কেন এখানে লাভস হলো কেন স্যার? কারণ লাভস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো পড়ানোর সময় বলে দিই। হি, সি, ইট যে কোনো নাম যে কোনো সম্পর্ক, হি, সি, ইট যে কোনো নাম যে কোনো সম্পর্ক, এই পাঁচটা হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হয়। তাহলে এখানে হি আছে, ওই কারণে লাভস হয়েছে। আশা করি পুরোটা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার কাছে ভর্তি হতে চাও, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে আমার কাছে এখানে সরাসরি ভর্তি হতে পারো। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, কমেন্টে তোমাদের মন্তব্য জানাও যে তোমরা কতটা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারাও কমেন্ট করে, যাতে আমি তাহলে তোমাদেরকে পরবর্তীতে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস, ভিডিওটাকে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এরকমই আরো সহজে এবং ইন্টারেস্টিং ফ্রিলি ইংলিশ শেখার জন্য। থ্যাংক ইউ।